গল্পের নাম সন্ধ্যায় রঙিন ফুল। গল্পটি লিখেছেন অনামিকা তেওয়ারি। ক্যামেরা বার করে খচখচ করে বেশ কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। পাহাড়ের এই অংশ থেকে নিচের সমতল ভূমিকে ঠিক যেন শিল্পীর তুলির টান বলেই মনে হচ্ছিল। আমাকে দেখা দেখি আরও কয়েকজন উঠে এলেন। জায়গাটা ভরে উঠল মুহূর্তের মধ্যে। এখানে দাঁড়িয়ে থেকে আর ভালো ভিউ খোঁজা বেকার, তাই নিচে নামতে শুরু করলাম। হঠাৎ উল্টো দিক থেকে উঠে আসা এক মহিলা পা হড়কে পড়ে গেলেন। হাতের তালু মাটিতে ঠেকিয়ে দিয়ে কোনো মতে নিজেকে সামলে নিলেন তিনি। কালো টুপিতে ঢাকা চুলগুলো সামনের দিক থেকে দুই পাশে এসে লুটিয়ে পড়ল। আমি তাকে সাহায্য করব বলে এগিয়ে যেতেই দেখলাম পিছন থেকে সূর্যতনায় চেঁচিয়ে উঠল, বললাম না ম্যাডাম, আমাকে আগে উঠতে দিন। এদিকের পাহাড়গুলো একটু খাড়া প্রকৃতির, পড়ে গেলেন তো। সূর্যতনাই লোকাল গাইড, তাকে কিভাবে চিনি সে কথাই পরে আসছি। আমি তাকিয়েছিলাম পড়ে গিয়ে উঠে দাঁড়ানো মহিলাটির দিকে। দুই হাতের ধুলো ঝেড়ে নিতে নিতে সে তাকালো আমার দিকে। চোখ আটকে গেল তার চোখের দিকে তাকিয়ে। এ কি প্রশান্ত মহাসাগরীয় জলরাশির রং নাকি? চোখের মনি নীল রঙের হয় শুনেছি, কিন্তু এমন সবুজাভ নীল এই প্রথম দেখলাম। খুব নজরকাড়া সুন্দরী না হলেও একটা অন্যরকম আকর্ষণ আছে সেই চেহারায়। এতক্ষণে বুঝতে পারছি সে আসলে একজন তরুণী। ছিপছিপে গরনের সেই তরুণী আমার দিকে তাকিয়ে হঠাৎ মেঘ না চাইলে জলের মতো টুক করে একটু হেসে নিল। মধ্য 40-এ এসেও এখনও অকৃতদার আমি। জীবনে কখনো কোনো মেয়ের প্রেমে পড়িনি। ভাই ভাইপোর সংসারে প্রয়োজনটুকু মিটিয়ে জমানো টাকায় ঘুরতে বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই। শখ বলতে আমার এইটুকুই। সেদিন কেন জানি না অচেনা একটি মেয়ের দিকে অমন হ্যাংলার মতন চেয়ে রইলাম। তার হাসি আমার সম্বিত ফেরালো। ড্যামেজ কন্ট্রোল করতে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। একটু থমকে গিয়ে সেও হাত বাড়ালো। আমার হৃৎপিণ্ডে ধুকপুকানি গতি বাড়িয়ে দুরন্ত হয়ে ওঠে হঠাৎ। ঠিক তখনই হিমালয়ের মতো মাঝখানে এসে দাঁড়ায় সূর্যতনায়। চিমটি কাটার মতো করে বলে, আপনিও কি এই ফিল্ডে নাম লেখালেন নাকি স্যার? গুগল আর ভূগোল দুটোই যখন সঙ্গে আছে, তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন কেন? সূর্যতনায় কাল বিকেলে এসেছিল আমার হোটেলে। গাইড হিসেবে বিশ্বস্ত এবং সুনাম থাকায় ভদ্রলোকটি একটু অহংকারী গোছের। তার রেট একটু বেশি বলেই মনে হয়েছিল আমার, তাই কনসেশনের কথা তুলতেই শটান বলে দিয়েছিল, এই রেটে কেন, এর থেকে কম রেটেও আপনি অনেক গাইড পেয়ে যাবেন। তবে সূর্যতনয়ের মতো সার্ভিস আর কেউ দেয় কি না দুদিন ঘুরে দেখে নিন। অনেক জায়গায় ঘুরেছি, পর্যটকদের খুশি করতে সেখানে সবাই কত কিছু না করে থাকে। সেখানে এই ভদ্রলোকের এমন খটখটে রুক্ষ মেজাজ আমার ভালো লাগেনি। বলে ফেলেছিলাম, ঠিক আছে, দুদিন তাহলে গুগলের সাহায্য নিয়েই ঘুরি। ভূগোল তো আমি এমনিতেই জানি। বুঝতে পারলাম আমি ভুলে গেলেও কালকের কথাটা তার হজম হয়নি এখনও। কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম। তরুণীর পাশ কাটিয়ে যাবার সময় একটা মিষ্টি গন্ধ নাকে আসতেই প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রক্তস্রোতের তীব্রতা অনুভব করলাম। না চাইলেও পা থমকে গেল সেখানেই। মেয়েটির হাতের তালু ছড়ে গিয়েছিল। বাহানা পেলাম দাঁড়িয়ে যাবার। জিজ্ঞেস করলাম, আমার কাছে অ্যালোভেরাযুক্ত ওয়েট টিস্যু আছে, দেব? সে ঘাট ঘুরিয়ে মিষ্টি হেসে বলল, নো নো, ইটস ওকে। উচ্চারণে কনভেন্টে পড়াশোনা করার ছাপ স্পষ্ট। তার একের পর এক দ্বিতীয় হাসি আর চোখের আনকমন কালার আমাকে জারপরনায় আকর্ষণ করছিল। তীরবিদ্ধ পাখির মতো ছটফট করছি আরও একটু কথা বলতে। তার সাথে আমার বয়সের ফারাক অনেকটাই। এটা মাথায় এলো রুক্ষ প্রকৃতির কোলে এমন স্বর্গীয় মহিমায় ডুবে থাকার নির্দোষ ইচ্ছেকে দমন করব কিভাবে বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎই সূর্যতনায় বলে উঠল, আপনার হোটেলেই উঠেছেন উনি। সূর্যতনে ঠোঁটের কোণে বেঁকা হাসি বেশ অস্বস্তিতে ফেলে দিল আমাকে। তাহলে কি লোকটা আন্দাজ করতে পারল আমার মনের ভেতরের অস্থির অবস্থাটা? হঠাৎ যেন সজাগ হয়ে উঠল আমার স্নায়ুতন্ত্র। মুখ ঘুরিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা নিচের দিকে নামতে শুরু করলাম।
প্রেস্টিজ নামক বস্তুটি খোঁচা দিয়ে গেল তীক্ষ্ণ ফলার মতো। এতদিন নানা বয়সের নানা ধরনের মহিলাকে দেখেছি, কিন্তু এমন আবেদন আগে কখনো টের পাইনি। তার চেয়েও বেশি বিস্মিত হয়েছিলাম নিজের এই রকম অবস্থার কথা ভেবে। সূর্যতনয়ের ওই বাঁকা হাসি রাগের কারণ হলেও তার দেওয়া একটা ছোট্ট তথ্য আমার মন ভালো করে দিয়েছিল। সেই অনামিকা তো আমার হোটেলেই থাকে। নাম জানি না, ধাম জানি না, অথচ প্রথম দেখাতেই মুগ্ধ করেছে সেই মেয়ে। তাকে আমি এই নামেই চিনব। সন্ধ্যের দিকে হোটেলের বড় লাউঞ্জে এসে বসেছিলাম। অপেক্ষা করছিলাম কতক্ষণ জানি না, তবে সেটা যে 1 ঘন্টার কম নয় বুঝতে পারলাম যখন হোটেলের কর্মী এসে জিজ্ঞেস করল, স্যার, টি কফি কিছু নেবেন? অনেকক্ষণ একা বসে আছেন, কেউ আসবে? ঘড়ি বলছে 7টা বাজে, কিন্তু আশপাশের ঘন কুয়াশা দীর্ঘ রাতের সংকেত দিচ্ছিল। বললাম, চা আর স্ন্যাক্স এনে দিন তাহলে। খিদেও পেয়েছে বেশ। একবার মনে হলো সূর্যতনয় মজা করল না তো। এই হোটেলেই যদি মেয়েটি উঠে থাকে তাহলে এতক্ষণ তার ফিরে আসার কথা। পাহাড়ে সন্ধে নেমে আসে দ্রুত। তারপর ভাবলাম, সে কি আর আমার মতো মধ্যবয়স্ক? এই বয়সে হুল্লোড় আড্ডায় মেতে আছে হয়তো কোথাও। ভদকা কিংবা ব্রান্ডিতে চুমুক দিতে দিতে উপভোগ করছে একটা শীতল পাহাড়ি সন্ধ্যা। এই ভাবনাটা হঠাৎ আমাকে বিচলিত করে তুলল। মেয়েটির সাথে আমার বয়স, স্বভাব, কালচারের বিস্তর ফারাকগুলো প্রকট হয়ে উঠল মুহূর্তের মধ্যে। ভাবলাম, এসব আমি কি ভাবছি, কি করছি সকাল থেকে? এসব ভাবার সময় তো পেরিয়ে এসেছি সেই কবে। বিয়ে করার ইচ্ছে হলে করব, না হলে নয়, ঘোষণাটি বীরবিক্রমে করেছিলাম মায়ের মুখের উপর। তারপর কত বছর পেরিয়ে গেছে, আজ তবে কেন? কেন এই লাভ অ্যাট ফার্স্ট সাইটের অনুভূতি? মনকে বোঝালাম, এই আমি বেশ আছি। আমার আগে আমার থেকে 5 বছরের ছোট ভাই একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বউকে নিয়ে ঘরে উঠেছিল। মা একটিবারের জন্য তাকে প্রশ্ন করেনি, কেন? বড় দাদা থাকতে সে কাজ করল। আর কিছুদিন কি অপেক্ষা করা যেত না? না হয় 2 ভাইয়ের একসাথেই। মা ঠাকুরমার দেওয়া সীতাহার পরিয়ে নতুন বউকে বরণ করেছিল, অথচ সেই হার আমার স্ত্রীর গলাতেই ওঠার কথা। মা নিজেই সে কথা জানিয়েছিল আমাকে। চাকরি পেয়ে আমি কি পারতাম না পছন্দের মেয়েকে বিয়ে করে নিতে? কিন্তু আমি পারিনি। বড় ছেলের দায়িত্ব আমার, আর সব শখ আহ্লাদের শ্বাসরোধ করে ফেলেছিল। অভিমান আর ক্ষোভের বিষ চুপচাপ গিলে ফেলেছিলাম সেদিন। কিন্তু বিষের তো একটা তীব্র প্রতিক্রিয়া থাকবেই। পাড়া প্রতিবেশী বন্ধু মহলে মান বাঁচাতে বলেছিলাম, বিয়ে ইজ নট মাই কাপ অফ টি। ভাই আর কতদিন অপেক্ষা করবে? সেই শুরু। আবেগের বশে নেওয়া এই সিদ্ধান্ত আমাকে যুবকাষ্ঠের পাঁঠা বানিয়ে ছাড়বে ভাবিনি। হঠাৎ পেছন থেকে সুরেলা বাঁশি বেজে ওঠে। এক্সকিউজ মি। ভাবতেই পারিনি যার পথ চেয়ে বসেছিলাম তার পথ এসে মিশে যাবে আমারই সীমারেখায়। প্রশান্ত মহাসাগরীয় জলরাশি এখন আরও গভীর আর স্নিগ্ধ দেখাচ্ছে। কিছুক্ষণ আগেই উচিত অনুচিতে দোটানায় দুলতে থাকা আমি আবার যেন থিতু হয়ে গেলাম সেই মায়াবী চাহনিতে। ও, আপনি? বলুন। এটুকু বলতেই 2 বার গলা ঝাড়া দিতে হলো। অনামিকা মাথার কালো টুপিখানা খুলে নিয়ে কপালের অবিন্যস্ত চুলকে আঙুলের আলতো শাসনে বসে নিয়ে আসতে আসতে বলল, আপনি সকালে যে ছবিগুলো নিলেন সেগুলো একটু দেখতে পারি? ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইংরেজির মতো তার বাংলাও বেশ ঝরঝরে, কোনো আড়ষ্টতা নেই। অবাক হয়ে জানতে চাইলাম, আপনি কি করে জানলেন আমি ওখানে ছবি নিয়েছি? আপনি তো তখন ওখানে ছিলেন না। আসলে আমি নিচ থেকে উঠে আসার সময় আপনাকে ওখানে একা দাঁড়িয়ে ছবি তুলতে দেখেছিলাম। ছবি তুলতে আমিও ভালোবাসি, কিন্তু পড়ে গিয়ে মুডটাই অফ হয়ে গেল। ডোন্ট নো তারপর যে কটা ছবি নিলাম কেমন হয়েছে। তাই আপনি যদি ছবিগুলো দেখাতেন। তাহলে আমার নজর দেবীর উপর আগে থেকে পড়েনি, বরং উল্টোটাই হয়েছে। ভেবে বেশ মজা পেলাম। বয়সজনিত বিষয়টি নিয়ে যে অস্বস্তিতে ভুগছিলাম সেটা অনেকটাই লাঘব হলো।
পড়ে না গেলে হয়তো অনামিকাই আমার সাথে আগে থেকেই আলাপ করতো তখন। ইস, ফালতু নিজেকে দোষারোপ করছিলাম। ক্যামেরার সুইচ অন করে ছবিগুলো দেখাতে গেলাম। সে আমার খুব কাছাকাছি এসে পড়ল ছবি দেখার জন্য, এতটাই কাছাকাছি যে তার নিঃশ্বাস আমার হাতের উপর এসে পড়ছিল। বুকের মধ্যে দুরন্ত এক্সপ্রেস আবার স্টার্ট দিয়েছে ততক্ষণে। তার চুলের থেকে একটা অপরিচিত শ্যাম্পুর সুগন্ধ পাচ্ছি। উত্তেজনায় ঠোঁট দুটো শুকিয়ে আসছিল আমার। জিভ দিয়ে ভিজিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছিলাম। কি শ্যাম্পু? মুখ থেকে জাস্ট স্লিপ করে গেল শব্দ দুটো। খেয়াল হতেই জিভ কেটেছি, কিন্তু অনামিকার কানেও তো পৌঁছে গেছে। সে মুখ তুলে বলল, এক্সকিউজ মি, হোয়াট? ঢোক গিলে নিয়ে বললাম, শ্যাম্পেন খাচ্ছে, ওই যে ওই দিকে লোকজন। সে আমার কথা বিশ্বাস করে ঘাড় ঘুরিয়ে আশপাশে দেখে নিয়ে বলল, কোথায়? আমি ছবিগুলো স্ক্রল করে করে একটা সুন্দর ছবি তাকে দেখিয়ে বলে উঠলাম, এই ছবিটা দেখুন, কেমন লাগছে? ক্যামেরাটা আমার হাত থেকে নিয়ে সে এক মনে দেখতে দেখতে চেয়ারে বসে পড়ল। যত সময় যাচ্ছে মেয়েটির সংস্পর্শ আমাকে একটা চোরাগোপ্তা ঘূর্ণির দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে আমার উপস্থিত বোধ বুদ্ধি একরকম গুলিয়ে আসছিল। মায়ের প্রতি অভিমান, আমার বয়স, বিয়ে না করা, সব কিছু যেন কোনো এক গোপন কুঠুরিতে গিয়ে আবদ্ধ হয়ে পড়ছিল। নিচে নামার সময় আমি পেছন থেকে অনামিকার কয়েকটা ছবি তুলেছিলাম। সেগুলো দেখে ফেললো না তো? মনে পড়তেই প্রায় হুমড়ি খেয়ে পড়লাম ক্যামেরার উপর। ওহো, আপনাকে তো একটা ছবি দেখানোই হয়নি, দিন ক্যামেরাটা দিন। বাট আমি তো দেখেছি। তার চোখ সরাসরি আমার চোখের দিকে। কি করে বোঝাই তাকে? এভাবে তাকালে আমি এবার প্যারালাইজড হয়ে পড়ব। তবু কোনো মতে জিজ্ঞেস করলাম, দেখেছেন কোনটা? এভরিথিং বলেই খিলখিল করে হেসে উঠল সে। ভয়ে আমি আর কিছুই জানতে চাইলাম না। হোটেলের কর্মী এসে পেছন থেকে ডেকে যান বাঁচালো। স্যার, টি। প্রসঙ্গ বদলে ফেলার অবকাশ পেলাম। ছেলেটিকে বললাম, আরও একটা লাগবে। অনামিকা উঠে দাঁড়িয়ে বলে উঠল, নো থ্যাঙ্কস, আমার কিছু লাগবে না। ইনফ্যাক্ট আমাকে এক্ষুনি বেরোতে হবে। সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। সামওয়ানের উল্লেখ শুনে আমি একটু হলেও মুষড়ে পড়লাম। তাহলে কি ওর বয়ফ্রেন্ড আছে? মুহূর্তের মধ্যে অবশ স্নায়ু আবার জেগে উঠল। গোপন কুঠুরি থেকে আবদ্ধ বোধগুলো বেরিয়ে এসে প্রহরীদের মতো সজাগ হয়ে চেপে বসলো আমার মস্তিষ্কে। ওর বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটাই তো স্বাভাবিক। আমার মতো মধ্যবয়স্ক ব্যক্তির কাছ থেকে কয়েকটা ফটোই তো পাওয়া যেতে পারে। বাস্তবে দুঃখ জমিয়ে একটানে আমাকে কল্পলোক থেকে নামিয়ে আনলো। চায়ে চুমুক দিয়ে চোয়াল শক্ত করে বললাম, ওহো, ইটস ওকে, আপনার সময় নষ্ট করব না আর তাহলে। আবার সেই মিষ্টি হাসি ছড়িয়ে অনামিকা হাত বাড়িয়ে বলল, আমি অনামিকা, অনামিকা বসুরাই। আপনার অসুবিধা না থাকলে কয়েকটা ছবি আপনার কাছ থেকে নিতে চাই। চমকে উঠলাম তার নাম শুনে। কি বলবো একে? টেলিপ্যাথি? কোইন্সিডেন্স? মনে মনে বলে উঠলাম, হায় ঈশ্বর, এ কোন খেলা খেলছো আমার সাথে? বেশ তো ছিলাম মনের দুয়ারে তালা ঝুলিয়ে। কেনই বা সাক্ষাৎ ঘটল অনামিকার সাথে? আক্ষেপের মাঝেই হাত এগিয়ে দিয়ে বললাম, আমি প্রান্তিক সান্যাল। নাইস টু মিট ইউ অনামিকা। সবকটা ছবি নিতে পারেন আপনি। তার কোমল হাতের উষ্ণতা আমার সমস্ত শরীরের তাপমাত্রার সাথে মিশে যাচ্ছিল। এই স্পর্শ আমি হাতছাড়া করতে চাইছিলাম না। ইচ্ছে হচ্ছিল আরও কিছুক্ষণ তার উপস্থিতির মায়াবী আলোয় ভিজেই চলি। হাত ছাড়িয়ে নিয়ে অনামিকা বলে উঠল, ওকে, তাহলে আপনার রুম নাম্বার কত বলুন? আমি ডিনার করে ফিরে এসে নক করছি। আমি উত্তর করবার আগেই পিছন থেকে একটি ছেলে এসে ডাকল, অনি, আরে কি করছিস এখানে? চল চল। কালো রঙের ওভারকোট পরিহিত সেই সুপুরুষ তরুণকে দেখে কুঁকড়ে গেলাম আমি। ঝকঝকে দুই তরুণ তরুণীর সামনে মনে হলো যেন অবসর নিতে আর বেশি দেরি নেই। অনামিকা আমার রুম নম্বর জেনে ফিরে গেল। তরুণটি পরম আদরে তাকে বুকের কাছে টেনে নিয়ে হাঁটা দিল। চা ততক্ষণে শরবতে পরিণত হয়েছে। চুপচাপ কাপটা নামিয়ে রাখলাম টেবিলে। ভাবছিলাম,
সকালে যদি এই তরুণকে দেখতাম তাহলে তক্ষুনি এইসব চিন্তার স্রোতকে আমি ব্লক করে দিতাম। হোটেলের ছেলেটি এগিয়ে আসে, তার দিকে মৃদু হেসে পা চালানো শুরু করলাম। ছেলেটি বলল, স্যার, ডিনার 8:30টায় রেডি হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, ডিনার করতে আমার যেমন ইচ্ছে করছিল না, তেমনি অনামিকার সাথে আর একবারও মুখোমুখি হতে প্রবল অনিচ্ছা আসছিল। রাতে আমার রুমে আবার সে আসবে, হাসবে, কথার ফুলঝুরি ছড়িয়ে ফিরে যাবে তার পরিসরে। রিক্ততা ছাড়া এই সাক্ষাৎ থেকে আর কিছুই পাওয়ার নেই আমার। মোবাইল খুলে সূর্যতনয়ের ফোন নম্বরটা বার করলাম। দর কষাকষি না করে যদি তাকেই আমার গাইড হিসেবে নিয়ে নিতাম, তাহলে ওই মুহূর্তে অন্তত অনামিকার সাথে দেখা হতো না আমার। রিং হতেই ফোন তুলল সূর্যতনয়। বলুন স্যার, গুগল কি ভুল পথ দেখাচ্ছে নাকি আপনাকে? শুকনো গলায় বললাম, সোজা পথ ধরে আসুন দেখি হোটেলে, খুব দরকার আছে, পারলে একটু তাড়াতাড়ি আসুন। হোটেলের ঘরে বসে ল্যাপটপে ছবিগুলো দেখছি। ধুমায়িত তন্দুরের সুঘ্রাণ ভেসে আসছে পাশের রুমের ব্যালকনি থেকে। চাপা গুঞ্জনও কানে আসছে। ডিনারে স্যুপ ছাড়া আর কিছুই নিইনি। ঘড়িতে 8:30 বাজে। হঠাৎ ডোরবেল বেজে উঠল। তৎক্ষণাৎ খাট থেকে লাফিয়ে নেমে এসে দরজার লেন্সে চোখ রাখলাম। ওই পারে দাঁড়িয়ে সূর্যতনয়। দরজা খুলতেই হতবম্ব হয়ে তাকিয়ে বলে উঠল, ব্যাপার কি স্যার, এইভাবে ডেকে পাঠালেন? ভেতরে আসুন বলছি। সূর্যতনয় ভেতরে এসে দাঁড়ালো। দরজা বন্ধ করে চেয়ার এগিয়ে দিলাম ওর দিকে। ল্যাপটপটা ঘুরিয়ে সকালের তোলা ছবিগুলো সূর্যতনয়কে দেখিয়ে বললাম, মিস বাসু রায়কে এই ছবিগুলো দিয়ে দেবেন। আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ওনার আসার কথা ছিল আজ রাতে, কিন্তু আমার শরীর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ব তাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সূর্যতনয়। বিস্মিত হয়ে বলে, এই জন্য আপনি আমাকে এইভাবে ডাকলেন? আপনি তো কাল সকালেও ওনাকে ছবিগুলো দিতে পারতেন। আমাকে ফোনে বললে তো তক্ষুনি দিয়ে দিতাম ম্যাডামকে। কি করে বোঝাই সূর্যতনয়কে, আমি আর ম্যাডামের মুখোমুখিই হতে চাইছি না। হোটেলটাও পারলে কাল ছেড়ে দেব। এভাবে বেশিক্ষণ চলতে থাকলে আমি সত্যিই মানসিকভাবে চাপে পড়ে যাব। বললাম, প্লিজ, এইটুকু করতেই হবে আপনাকে। এত দূর আসার জন্য আমি আপনাকে পে করতেও রাজি আছি। খানিকটা ধাতস্থ হয়ে সূর্যতনয় জিজ্ঞেস করে, সকালে তো ম্যাডামের কাছে কাছেই থাকতে চাইছিলেন মনে হলো, এখন হঠাৎ কি এমন হলো বলুন তো? আমি একটু বিরক্ত হয়ে তাকালাম। সূর্যতনয় মুচকি হেসে বলে, বুঝি স্যার, সব বুঝি। এই পেশায় অনেক ধরনের লোকের সাথেই ওঠা বসা করতে হয় তো। এতগুলো বছর কি আর এমনি এমনি কেটে গেল? আপনার নিশ্চয়ই বিয়ে হয়নি, না হলে কি আর একা বেড়াতে আসতেন? তাই এখনও খাসা দেখতে আছেন তো। পরের বার জোড়ায় আসুন, তখন না হয় বরং কনসেশনের দিকটা একটু ভেবে দেখব। ভাবছিলাম, খাসা দেখতে হয়েই আর কি লাভ হলো, একা একাই ঘুরতে হবে বাকি জীবনটা। দরজায় হঠাৎ কেউ টোকা দেয়। সূর্যতনয় চোখ নাচিয়ে বলে ওঠে, ওই মিস অনামিকা এসে পড়েছেন। বুকের ভেতর থেকে ছলাৎ করে গরম রক্ত ছিটকে উঠে এলো যেন। লেন্সে চোখ রাখতেই দেখি সূর্যতনয় ঠিকই বলেছে। তাড়াতাড়ি হাত দিয়ে শার্ট প্যান্টের ভাঁজগুলো ঠিক করে নিতে নিতে বলি, বলবেন অন্য দরকারে এসেছিলেন। দরজা খুলতেই ভেতরে এক ঝলক পাহাড়ি হাওয়া সমেত ঢুকল অনামিকা। মুখে সেই মিষ্টি হাসি, চোখে দীপ্ত চাহনিতে রামধনুর ছটা। সূর্যতনয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এখানে হঠাৎ? সব ঠিক আছে তো? সূর্যতনয় বলে, স্যারকে একটু পরামর্শ দিতে আর কি। এদিকে আর কোথায় যাওয়া যেতে পারে সেই বিষয়ে জানাতেই। কথা শেষ হওয়ার আগেই অনামিকা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, ওহো, এই ব্যাপার। তা আমি তো কাল বেরিয়ে পড়ছি, আপনি ওনাকে হায়ার করে নিতে পারেন। চলে যাবেন? কোথায়? সূর্যতনয় এই বিষয়ে কিছু বলেনি আমাকে। খুব আশ্চর্য হয়ে তাকালাম ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে সূর্যতনয় বলে, সে কি ম্যাডাম, আপনি যে বলেছিলেন কাল থাকছেন? বলেছিলাম, কিন্তু ফিরতে হবেই, একটা জরুরি কাজ এসে পড়েছে। সূর্যতনয় নিজে থেকেই বলে, আমি তাহলে এখন আসি,
আপনারা ছবি ছাপা আদান প্রদান করুন। অনামিকা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, আপনি জানলেন কি করে আমি ছবি নিতে এসেছি? কথাটা সূর্যতনয়কে বললেও অনামিকার দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। আমি রীতিমতো ঢোক গিলছি। কি বলবো ভাবছি। সূর্যতনয় লোকটা একটু বেশিই বকে, রাগ হচ্ছিল ওর উপর। পরক্ষণেই অবশ্য ড্যামেজ কন্ট্রোল করে সূর্যতনয় বলে, আমিও কয়েকটা ছবি নিতে এসেছিলাম। তখন উনি বললেন আপনিও আসবেন। ও আচ্ছা, হ্যাঁ উনি তো ভালো ছবি তোলেন। সূর্যতনয় বেরিয়ে যায় ঘর থেকে। আমি বেশ অস্বস্তি বোধ করছি তখন। এই প্রথম কোনো মেয়ে একা এসেছে আমার সাথে দেখা করতে। একটু হালকা হবার জন্য জিজ্ঞেস করলাম, আপনার পার্টনার এলেন না? এই হোটেলেই উঠেছেন তো উনি নাকি? খিলখিল করে হেসে ফেলে অনামিকা। আবার আহত হতে থাকি আমি। তবে চাইছিলাম এইভাবেই বারে বারে হাসি দিয়ে আঘাত করুক আমাকে অনামিকা। জিজ্ঞেস করলাম, ভুল কিছু বললাম? হাসি থামিয়ে অনামিকা বলে, ভুলই তো। তবে আপনি একা নন, আরও অনেকেই এমনটা ভেবেছে। ও আমার কাজিন ব্রাদার শ্যাম, ওর অফিসের ট্যুরে এসেছে। আমি তো এখানে থাকি না, সিঙ্গাপুরে থাকি। ওদের বাড়ি এসেছিলাম, ও জোর করে নিয়ে এলো সাথে। সেই জন্যই তো আজ সারাদিন সূর্যতনয়কে সঙ্গে নিয়ে ঘুরছি। গতকাল খুব বোর্ড ফিল করেছি জানেন। কাউকে চিনি না শ্যামের অফিস গ্রুপে। আজ তাই নিজের মতো করে একাই ঘুরলাম। অনামিকা এক নাগাড়ে বলেই চলেছে কথাগুলো, কিন্তু আমার কান যেন বিশ্বাস করতে চাইছে না। ভেতর থেকে হঠাৎ যেন 10-15 বছরের পুরনো প্রান্তিক বলে উঠল, এখনও চান্স আছে বস। হাসি পেয়ে গেল আমার। ঠোঁটের কোণে ফুটেও উঠল বোধহয় এক টুকরো। অনামিকা জিজ্ঞেস করে, হাসছেন? ঘাড় নেড়ে উত্তর দিলাম, একদমই না। আপনি বাংলা ইংরেজি দুটোই ভালো বলেন, সেটাই ভাবছিলাম। ওহো থ্যাঙ্কস। বসুন। কোন কোন ছবিগুলো নেবেন দেখুন। খুব নিশ্চিন্ত বোধ করছিলাম আমি। অনামিকার সাথে এই মুহূর্তটা স্মৃতিতে ধরে রাখার উপযোগী করে তুলতে চাইছিলাম। কথা বলতে বলতে সাহসী হয়ে উঠলাম যেন একটুখানি। সোজাসুজি তাকাচ্ছিলাম অনামিকার চোখ আর ঠোঁটের নড়াচড়ার দিকে। ব্যাপারটা সেও খেয়াল করেছিল হয়তো, তাই ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বার করে এগিয়ে দিল আমার দিকে। এটা রাখুন, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। চমকে উঠলাম। কোনো মেয়ে এতখানি সপ্রতিভ হয়ে আমার সাথে মেশেনি আগে কোনো দিন। কী এমন আছে আমার মধ্যে? এখনও কি বাকি আছে কিছু, যা অনামিকার মতো এমন একটি আধুনিকা সুন্দরীকে আমার সাথে যোগাযোগ রাখতে আগ্রহী করে তোলে? হাত কাঁপছিল আমার। কার্ডটা নিলাম। অনামিকা উঠে পড়ে চলে যাবার জন্য। নির্লজ্জের মতন জিজ্ঞেস করে ফেলি, একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন। ব্যাগের চেনটা আটকে অনামিকা বলে, বলুন। আপনি কি সিঙ্গেল? হেসে দরজার দিকে এগিয়ে যায় অনামিকা। তারপর বাইরে গিয়ে ঘাড় ঘুরিয়ে বলে, ইয়েস। মধ্য 40কে বুড়ো আঙুল দেখে আজ তন্দুর খাবার জন্য ছটফট করে উঠল মনটা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।